অনলাইনে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আবেদন করার সময় আপনি যখন ডকুমেন্ট আপলোড করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটি ফর্ম আপলোড করতে হবে এবং সেই ফর্মটির নাম হলো ফর্ম নাম্বার 1। এই ফর্মটি আপনাকে হয়তো কোনো হসপিটাল থেকে বা কোনো পঞ্চায়েত অফিস থেকে বা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেই ফর্মটি আপনাকে সেখানে আপলোড করতে হবে। নবজাতক বাচ্চার ক্ষেত্রে অর্থাৎ 21 দিনের মধ্যে নতুন বার্থ সার্টিফিকেট আবেদন করার জন্য হসপিটাল থেকে এই ফর্মটি দেওয়া হয়ে থাকে এবং এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হয়। এবং যারা ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে হয়তো অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, নয়তো আপনাদের পঞ্চায়েত অফিস থেকে বা কোনো হসপিটাল থেকে এই ফর্মটি নিতে হবে বা কালেক্ট করতে হবে। তো এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনারা কিভাবে সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে ফিল আপ করবেন এবং এই যে ফর্মটি রয়েছে এই ফর্মের নিচে আপনাকে একটি সিগনেচার করাতে হবে। বিশেষ করে যারা ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই সিগনেচারটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওর শেষে এটিও বলে দেব যে সিগনেচারটি আপনারা কোথা থেকে করিয়ে নেবেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে এই ফর্মটি বা এই ফর্ম নাম্বার 1 ফর্মটি আপনারা পূরণ করবেন বা ফিল আপ করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ফর্মটি আপনারা দুইটি ফরম্যাটে পাবেন, একটি হলো বাংলাতে এবং একটি হলো ইংলিশে। আপনার বাড়িতে কোনো বেবি হয়েছে বা আপনার বাড়িতে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে এবং আপনি যদি নিজে 21 দিনের মধ্যে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে হসপিটাল থেকে এই ফর্মটি দেওয়া হবে। এবং আপনি যদি ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে হসপিটাল থেকে বা কোনো গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে এই ফর্মটি নিতে হবে বা ফর্মটি কালেক্ট করতে হবে। আপনারা যদি ফর্মটি হসপিটাল থেকে নেন বা হসপিটাল থেকে যদি আপনাকে দেওয়া হয় বা আপনি যদি কোনো গ্রাম পঞ্চায়েত থেকে নেন তাহলে কিন্তু আপনারা একটি ফর্ম পাবেন বা একটি পেজ পাবেন এবং একটি পেজের একদিকে থাকবে ইংলিশে এবং একদিকে থাকবে বাংলায়। এবং আপনি যদি অনলাইন থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি একটি পিডিএফ পাবেন এবং একটি পিডিএফ এর মধ্যেই আপনারা বাংলাতে পেয়ে যাবেন এবং আপনারা ইংলিশে পেয়ে যাবেন। আপনারা এটি দেখতে পাচ্ছেন এটি হলো ইংলিশে এবং আপনারা এটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলায়। তো আমি সাজেস্ট করব আপনারা যে ইংলিশে ফর্মটি রয়েছে এই ফর্মটি ফিল আপ করবেন, কারণ এই ফর্মটি দেখেই অনলাইনে ফর্ম সাবমিট করা হয় বা অনলাইনে আবেদন করা হয়। আপনার বাড়িতে যদি কোনো নবজাতক বাচ্চা হয়ে থাকে এবং আপনি যদি 21 দিনের মধ্যে আবেদন করতে চান বা হসপিটালের মাধ্যমেই আপনি যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে হসপিটাল থেকে এই ফর্মটি দেওয়া হবে এবং আপনাকে বলা হবে এই ফর্মটি আপনাকে পূরণ করে বা ফিল আপ করে জমা করতে। তারপর সেই হসপিটাল থেকে কিন্তু এই ফর্মটি দেখে বা এই ফর্মটির ভিত্তিতেই কিন্তু এন্ট্রি করে বা ফর্মটি সাবমিট করে। তাই আপনারা ইংলিশে ফর্মটি ফিল আপ করবেন এবং যারা যারা ইংলিশে ফর্মটি ফিল আপ করতে পারবেন না তাদের ক্ষেত্রে তারা কিন্তু বাংলায় ফর্মটি ফিল আপ করতে পারেন। এখানে যেগুলি ইংলিশে দেওয়া রয়েছে সেগুলি কিন্তু এখানে বাংলায় দেওয়া রয়েছে। অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে, অর্থাৎ জন্ম মৃত্যু তথ্যর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in। এটি লিখে সার্চ করে দিলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটে আসতে অসুবিধা হয় বা খুঁজে পেতে অসুবিধা হয় আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসেস, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর এখানে আপনারা 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন ফর্মস। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 1, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই ফর্মটির যে পিডিএফ সেই পিডিএফটি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন বা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক তাহলে কিভাবে আপনারা সঠিক নিয়মে এই ফর্মটি পূরণ করবেন। এই ফর্মটিতে আপনারা 3টি পার্ট পেয়ে যাবেন। এটি হলো প্রথম পার্ট এবং এটি হলো দ্বিতীয় পার্ট এবং এটি হলো তৃতীয় পার্ট। আমরা একটি একটি করে পার্ট ফিল আপ করবো। প্রথমে আমরা এই পার্টটি ফিল আপ করে নেব, তারপরে আমরা এই পার্টটি ফিল আপ করবো এবং তারপরে আমরা এই পার্টটি ফিল আপ করবো এবং শেষে বলে দেব যারা ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন তারা এই ফর্মটিতে কোথা থেকে সিগনেচার করিয়ে নেবেন বা কোথা থেকে বা কার কাছ থেকে সিল সই করতে হবে সেটিও কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদের বলে দেব। তো চলুন প্রথমে আমরা এই পার্টটি ফিল আপ করে নিই, তারপর দেখিয়ে দেবো এই পার্টটি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটি বসিয়ে দিতে হবে বা জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে। এখানে ডেটটি বসিয়ে দিতে হবে, যদি 1 হয় বা 2 হয় বা 3 হয় অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে হলে এই ঘরে আপনারা 0 বসিয়ে দিবেন এবং সংখ্যাটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং এইভাবে আপনাকে এখানে মাসের নাম বসিয়ে দিতে হবে এবং এখানে আপনাকে সালটি বসিয়ে দিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যে ডেট অফ বার্থ হবে বা জন্ম তারিখ হবে সেটি আপনারা এখানে পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পর এখানে বলা হয় যে সেক্স, যদি বাচ্চাটি ছেলে হয় তাহলে
মেল এর এখানে টিক চিহ্ন দিবেন, এবং যদি বাচ্চাটি মেয়ে হয় তাহলে ফিমেল এর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর এখানে বলা হয়েছে নেম অফ দ্য চাইল্ড, এখানে বাচ্চার নামটি লিখতে হবে। অর্থাৎ আপনি যদি ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তাহলে আবেদনকারীর নামটি এখানে লিখতে হবে, এবং বাচ্চাটির বয়স যদি 21 দিনের মধ্যে হয়ে থাকে এবং যদি নামকরণ না হয়ে থাকে তাহলে আপনারা এই ঘরটি বা এই অংশটি আপনারা খালি রেখে দিতে পারেন বা ছেড়ে দিতে পারেন, এবং যদি নামকরণ হয়ে যায় তাহলে আপনারা সেই নামটি এখানে লিখে দিবেন। আপনারা অবশ্যই এই ফর্মটি কিন্তু ইংলিশে ফিল আপ করবেন। আপনি যদি বাংলা ফর্মটি ফিল আপ করেন তাও আপনারা কিন্তু ইংলিশে ফিল আপ করবেন। এরপর এখানে বলা হয়েছে নেম অফ দ্য ফাদার, অর্থাৎ বাচ্চার বাবার নামটি কিন্তু এখানে লিখতে হবে। এখানে আপনারা বাচ্চার বাবার নামটি লিখে দিবেন, এবং যারা ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের যে বাবা তার নামটি এখানে আপনারা লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ইউআইডি নম্বর, অর্থাৎ আধার কার্ডের নম্বর। এখানে বাবার আধার কার্ডের নম্বরটি আপনাদের লিখতে হবে। বাবার আধার কার্ডের নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার অফ ফাদার। এখানে বাবার যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে বা বাবার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে নেম অফ দ্য মাদার, অর্থাৎ মায়ের নামটি এখানে লিখতে হবে। অবশ্যই আপনারা কিন্তু ইংলিশে লিখবেন। এখানে মায়ের নাম লিখে দেওয়ার পর এখানে আপনাদের বলা হয়েছে মায়ের আধার কার্ডের নাম্বারটি আপনাদের লিখতে হবে। এখানে মায়ের আধার কার্ডের নাম্বারটি আপনারা লিখে দিবেন। একটি করে সংখ্যা, একটি করে ঘরে আপনাদের লিখে দিতে হবে। এরপর আমরা আবারও একটু নিচে চলে যাব। এরপর বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার অফ মাদার। এখানে মায়ের কন্ট্যাক্ট নাম্বার বসাতে হবে। যদি থাকে আপনারা বসিয়ে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে বলা রয়েছে ইফ এনি। এখানে আপনারা মায়ের যদি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে থাকেন বা যদি থাকে তাহলে আপনারা লিখে দিতে পারেন বা বসিয়ে দিতে পারেন। এরপর এখানে বলা হয়েছে অ্যাড্রেস অফ দ্য প্যারেন্টস এট দ্য টাইম অফ বার্থ অফ দিস চাইল্ড, অর্থাৎ বাচ্চাটি জন্মগ্রহণ করার সময় বাবা মায়ের যে অ্যাড্রেস ছিল বা ঠিকানা ছিল সেই ঠিকানাটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এখানে আপনারা গ্রামের নাম লিখে দিবেন, যদি মৌজা হয় তাহলে মৌজার নাম লিখে দিবেন, এবং যদি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে ওয়ার্ডের নাম্বারটি আপনাদের এখানে লিখে দিতে হবে, এবং যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে ব্লকের এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে ব্লকের নামটি আপনাদের লিখে দিতে হবে, এবং যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে মিউনিসিপ্যালিটির এখানে টিক চিহ্ন দিয়ে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার নামটি এখানে লিখে দিতে হবে। এরপর এখানে পোস্ট অফিসের নাম লিখে দিতে হবে, এরপর থানার নাম লিখে দিতে হবে, এরপর ডিস্ট্রিক্ট বা জেলার নামটি এখানে লিখে দিতে হবে। অবশ্যই কিন্তু আমি আরো একবার বলে দিচ্ছি আপনারা ইংলিশে ফর্মটি ফিল আপ করবেন। এরপর এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য প্যারেন্টস। এখানে বাবা মায়ের যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে বা স্থায়ী ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি আপনাদের এখানে লিখতে হবে। যদি এই অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস বা এই ঠিকানা একই হয়ে থাকে বা সেম টু সেম হয়ে থাকে তাহলে আপনারা এখানে ডিও লিখে দিবেন, এবং যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আপনারা এখানে গ্রামের নাম লিখে দিবেন, মৌজার নাম বা ওয়ার্ডের নম্বর লিখে দিবেন, ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম লিখে দিবেন, এখানে পোস্ট অফিস লিখে দিবেন, থানার নাম লিখে দিবেন, এখানে জেলার নাম লিখে দিবেন। এইভাবে আপনাদের এই অংশটি পূরণ করতে হবে। এরপর আমরা আবারও নিচে চলে যাব। এরপর এখানে বলা হয়েছে প্লেস অফ বার্থ, অর্থাৎ বাচ্চাটি কোথায় জন্মগ্রহণ করেছে। এখানে যদি হসপিটালে হয়ে থাকে তাহলে হসপিটালের এখানে টিক চিহ্ন দিয়ে হসপিটালের নামটি এখানে লিখে দিতে হবে, এবং যদি ইনস্টিটিউশন হয়ে থাকে তাহলে ইনস্টিটিউশনের এখানে টিক চিহ্ন দিয়ে এখানে সেটির নামটি লিখে দিতে হবে, এবং যদি বাড়িতে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে বাড়ির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিতে হবে, এবং যদি হসপিটালে হয়ে থাকে তাহলে হসপিটালের অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা লিখে দিবেন। যদি হসপিটালে হয়ে থাকে তাহলে আপনারা এই বাড়ির অ্যাড্রেসটি খালি রেখে দিবেন, এবং যদি বাড়িতে হয়ে থাকে তাহলে আপনারা এই আদার্সের অপশনটি খালি রেখে দিবেন, কোনো অসুবিধা নেই। এরপর এখানে বলা হয়েছে ইনফরমেন্ট নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে এখানে সংবাদদাতার নামটি লিখতে হবে এবং সংবাদদাতার অ্যাড্রেস লিখতে হবে বা ঠিকানা লিখতে হবে। যদি বাচ্চাটি নবজাতক হয়ে থাকে বা 21 দিনের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে এখানে আশার নাম বা আশার অ্যাড্রেসটি আপনাদের লিখে দিতে হবে, বা আশা কর্মীর অ্যাড্রেস এবং নামটি আপনাদের লিখে দিতে হবে। এবং যারা ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তারা তাদের মায়ের নাম বা বাবার নামটি এখানে লিখে দিতে পারেন এবং তার অ্যাড্রেসটি এখানে লিখে দিতে পারেন। এরপর আমরা চলে যাব দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে কি কি ফিল আপ করতে হবে সেটি আমরা ভালোভাবে দেখে নিব। আশা করছি এই পর্যন্ত আপনাদের আমি ভালোভাবে বোঝাতে পারলাম। যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো পয়েন্ট আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে আপনাদের এই জিনিসটি বুঝতে অসুবিধা হচ্ছে। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় পার্টে। এখানে 10-এর এ নাম্বারে বলা হয়েছে নেম অফ টাউন / ভিলেজ অফ রেসিডেন্স অফ দ্য মাদার, অর্থাৎ এখানে বলা হয়েছে মায়ের বসবাস কোথায়, ভিলেজে না টাউনে, সেটি আপনাকে এখানে লিখতে হবে। যদি ভিলেজে হয় তাহলে আপনারা ভিলেজের এখানে টিক চিহ্ন দিবেন, যদি টাউনে হয় তাহলে আপনারা টাউনের এখানে টিক চিহ্ন দিবেন, এবং ভিলেজের নাম বা টাউনের নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে।
তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, এখানে আপনাকে ডিস্ট্রিক্টের নামটি লিখতে হবে, অর্থাৎ মায়ের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনাকে এখানে লিখতে হবে। এরপর এখানে স্টেটের নামটি আপনাদের লিখে দিতে হবে। স্টেটের নাম লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে রিলিজন, এখানে আপনাকে রিলিজন চুজ করতে হবে। যদি হিন্দু হয় তাহলে হিন্দুর এখানে টিক চিহ্ন দিবেন, যদি মুসলিম হয় তাহলে মুসলিমের এখানে টিক চিহ্ন দিবেন, এবং যদি খ্রিস্টান হয় তাহলে খ্রিস্টানের এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটিতে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং এই তিনটির মধ্যে যদি কোনোটাই না হয়ে থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদার স্পেসিফাই, এখানে আপনাদের সেই ধর্মটির নাম এখানে আপনাদের লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আমরা আবারও একটু নিচে চলে যাব। এরপরে এখানে বলা হয়েছে ফাদার্স লেভেল অফ এডুকেশন, এখানে বাবার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতাটি আপনাদের এখানে লিখতে হবে। এখানে আপনারা ক্লাসটি উল্লেখ করে দিতে পারেন। যদি 5-এ পড়াশোনা হয়ে থাকে তাহলে আপনারা 5 লিখে দিতে পারেন, এবং যদি কোনো পড়াশোনা না থাকে তাহলে আপনারা NIL লিখে দিতে পারেন। এইভাবে আপনারা NIL লিখে দিতে পারেন। এরপর এখানে বলা হয়েছে মাদার্স লেভেল অফ এডুকেশন, এখানে মায়ের যে শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু এখানে লিখতে হবে। যদি থেকে থাকে তাহলে আপনারা সেই ক্লাসটি এখানে উল্লেখ করে দিবেন, এবং যদি না থাকে তাহলে আপনারা NIL লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে ফাদার্স অকুপেশন, বাবার যে অকুপেশন রয়েছে বা কাজকর্ম রয়েছে সেটি আপনাদের এখানে লিখতে হবে। যদি কৃষক হয় তাহলে আপনারা ফার্মার লিখে দিতে পারেন, বা যদি কোনো সার্ভিস করে থাকে তাহলে আপনারা সেটি এখানে লিখে দিবেন। এবং যদি কোনো কিছু অকুপেশন না থাকে তাহলে আপনারা NIL লিখে দিবেন। এরপর এখানে মাদার্সের অকুপেশন লিখতে হবে, অর্থাৎ মায়ের যে অকুপেশন সেটি লিখতে হবে। এখানে মায়ের অকুপেশন আপনারা হাউসওয়াইফ লিখে দিতে পারেন, বা আপনারা নীল লিখে দিতে পারেন। এরপরে আমরা আবারও একটু নিচে চলে যাব। এরপরে এখানে বলা হয়েছে এজ অফ মাদার এট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, অর্থাৎ বিবাহের সময় কত বছর বয়স ছিল মায়ের সেটি আপনাদের এখানে লিখতে হবে। কত বছর বয়স ছিল সেটি আপনারা এখানে লিখে দিবেন। অর্থাৎ যখন বাচ্চার মায়ের বিবাহ হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল সেটি আপনাদের এখানে লিখে দিতে হবে। যদি 22 বছর হয় তাহলে 22 বছর, যদি 24 বছর হয় তাহলে 24 বছর। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে এজ অফ মাদার এট দ্য টাইম অফ দিস বার্থ, অর্থাৎ যখন বাচ্চাটি জন্মগ্রহণ করে তখন মায়ের বয়স কত ছিল সেটি আপনাদের এখানে লিখতে হবে। এখানে আপনাকে বাচ্চার মায়ের বিবাহের সময় যে বয়স ছিল সেটি লিখতে হবে, এবং বাচ্চাটি যখন জন্মগ্রহণ করেছিল তখন যে মায়ের বয়স সেই বয়সটি আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে নাম্বার অফ চিলড্রেন ব্রন এলাইভ টু দ্য মাদার ইনক্লুডিং দিস চাইল্ড, অর্থাৎ যে বাচ্চাটির বার্থ সার্টিফিকেট করছেন সেই বাচ্চাটির সমত এই মায়ের কয়টা সন্তান সেটি আপনাদের এখানে লিখে দিতে হবে। যদি 2টা হয় তাহলে 2টা লিখে দিবেন, যদি 1টা হয় তাহলে আপনারা এখানে 1 লিখে দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা লিখে দেবেন। আশা করছি এই পর্যন্ত আপনাদের বুঝাতে পারলাম, বা কিভাবে ফর্মটি আপনারা সঠিক নিয়মে ফিল আপ করবেন সেটি আপনাদের বুঝাতে পারলাম। আবারও বলছি, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমরা দেখে নেব লাস্টের যে পার্ট রয়েছে বা শেষের যে 3 নম্বর পার্টটি রয়েছে সেই পার্টটি আপনারা কিভাবে সঠিক নিয়মে ফিল আপ করবেন। এরপরে 19 নম্বরে বলা হয়েছে টাইপ অফ অ্যাটেনশন এট ডেলিভারি, এখানে প্রথমে বলা হয়েছে ইনস্টিটিউশনাল বা গভর্নমেন্ট। যদি সরকারি হাসপাতাল হয়ে থাকে তাহলে আপনারা গভর্নমেন্টের এখানে টিক চিহ্ন দিবেন, যদি প্রাইভেট হসপিটাল হয়ে থাকে তাহলে আপনারা প্রাইভেটের এখানে টিক চিহ্ন দিবেন, বা যদি নন গভর্নমেন্ট হসপিটাল হয়ে থাকে তাহলে আপনারা এটিতে টিক চিহ্ন দিবেন, এবং বাচ্চাটি হওয়ার সময় কে কে উপস্থিত ছিল সেটি আপনাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি হসপিটাল হয়ে থাকে বা নার্সিং হোমে হয়ে থাকে তাহলে আপনারা ডক্টর নার্স এটার এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি কোনো দাইমা দিয়ে হয়ে থাকে তাহলে আপনারা এটির এখানে টিক চিহ্ন দিবেন, এবং যদি রিলেটিভ থেকে থাকে তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর এখানে বলা হয়েছে মেথড অফ ডেলিভারি, এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। যদি নর্মাল হয়ে থাকে তাহলে আপনারা ন্যাচারালের এখানে টিক চিহ্ন দিবেন, যদি সিজার হয়ে থাকে তাহলে আপনারা সিজারিয়ানের এখানে টিক চিহ্ন দিবেন, যদি ভ্যাকুম হয়ে থাকে তাহলে ভ্যাকুমের এখানে টিক চিহ্ন দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল এবং সিজারে হয়ে থাকে, তাই আপনারা এই 2টি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর এখানে বলা হয়েছে বার্থ ওয়েট, অর্থাৎ বাচ্চাটি যখন হয়েছিল তখন বাচ্চাটির যে ওজন হয়েছিল সেই ওজনটি আপনাকে এখানে লিখতে হবে। এখানে আপনারা কিলোগ্রাম হিসাবে লিখে দিবেন, কত কিলো হয়েছিল সেটি আপনারা এখানে লিখে দিবেন। এরপর আমরা একটু নিচে চলে যাব। এরপর এখানে বলা হয়েছে ডিউরেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ আপনাকে এখানে প্রেগনেন্সির সময়কাল লিখতে হবে, অর্থাৎ বাচ্চাটি কতদিন ধরে গর্ভে ছিল সেটি আপনাদের এখানে লিখতে হবে। সাধারণত এখানে 35 সপ্তাহ আপনারা লিখে দিতে পারেন, কারো কারো ক্ষেত্রে বেশি হয়ে থাকে, কিন্তু নর্মালি বেশিরভাগের ক্ষেত্রে 35 সপ্তাহ হয়ে থাকে, সেটি আপনারা এখানে লিখে দিবেন। এরপর যদি কোনো রিমার্ক থেকে থাকে তাহলে আপনারা লিখে দিতে পারেন, যদি না থেকে থাকে বা না লিখতে চান তাহলে আপনারা এই জায়গাটি খালি রেখে দিতে পারেন।
এবার এখানে সিগনেচার বা টিপসই দিতে হবে প্যারেন্টসকে, মায়ের সিগনেচার দিলেও হবে বা বাবার সিগনেচার দিলেও হবে। এখানে সিগনেচার করে দিতে হবে বা সই করে দিতে হবে, বা সই বা সিগনেচার যদি না জানে তাহলে টিপসই দিয়ে দিতে হবে, এবং টিপসই দিয়ে দেওয়ার পর পাশে এলটি দিয়ে নামটি লিখে দিতে হবে। এটি কিন্তু অপশনাল দেওয়া রয়েছে, তবে যারা ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বাবার বা মায়ের সই বা সিগনেচার এখানে করিয়ে নেবেন। এরপরে আমরা আবারও একটু নিচে চলে যাব। এরপর এখানে বলা হয় যে সিগনেচার /LTI অফ ইনফরমেন্ট উইথ ডেট। এখানে যিনি সংবাদদাতা রয়েছেন তার সিগনেচার কিন্তু এখানে করাতে হবে। যদি আশাকর্মী হয়ে থাকে তাহলে আশাকর্মীর সিগনেচার এখানে করিয়ে নিতে হবে। এবার এখানে যে অংশটি রয়েছে এই অংশটিতে কি করবেন, এখানে বলা হয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আপনার কাছে তো বার্থ রেজিস্ট্রেশন নাম্বার নেই, এবং এখানে বলা হয়েছে ডেট অফ রেজিস্ট্রেশন। এরপর এখানে বলা হয়েছে সিগনেচার অফ রেজিস্টার সাব রেজিস্টার উইথ ডেট। এখানে সিগনেচার করাতে হবে। তবে যারা ডিলে বার্থ সার্টিফিকেট আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং যাদের বাড়িতে নবজাতক বাচ্চা হয়েছে বা 21 দিনের মধ্যে আপনি বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটি ইম্পর্টেন্ট অতটা না। তবে এবার প্রশ্ন, এই রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন ডেটটি কোথায় পাবেন, এবং এই সিগনেচারটি আপনি কোথা থেকে করিয়ে নিয়ে আসবেন। যদি এই সিগনেচারটি না করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি ফর্মটি যদি আপলোড করে দেন অনলাইনে আবেদন করার সময়, তাহলে কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট করা হতে পারে, বা আপনার আবেদনটি এরকমই পেন্ডিং এ থেকে যেতে পারে, বা আপনার আবেদনটি কিন্তু অ্যাপ্রুভ না করা হতে পারে। তো যারা নতুন নবজাতক বাচ্চার বার্থ সার্টিফিকেট আবেদন করবেন বা 21 দিনের মধ্যে জন্ম সার্টিফিকেট আবেদন করবেন, তাদের ক্ষেত্রে তারা যেখান থেকে ফর্মটি নেবেন বা হসপিটাল থেকে যখন আপনাকে ফর্মটি দেওয়া হবে সেখানেই আপনাকে যোগাযোগ করতে হবে। তারাই কিন্তু এখানে এটি সিগনেচার করে দিবে। এবং যারা ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন তাদের কিন্তু আপনাকে কোনো একটি হসপিটালে যেতে হবে। সেই হসপিটালে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। সেই হসপিটালে যোগাযোগ করার পর সেই রেজিস্টার বা সেই সাব রেজিস্টার এখানে সিগনেচার করবে, এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে, এবং এখানে রেজিস্ট্রেশন ডেটটি দিয়ে দিবে। তাই যারা ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন বা আবেদন করবেন তারা অবশ্যই কোনো একটি হসপিটালে যোগাযোগ করবেন, যেখানে বার্থ রেজিস্টার রয়েছেন বা সাব রেজিস্টার রয়েছেন সেখানে আপনারা যোগাযোগ করবেন। সেখান থেকেই আপনাকে কিন্তু এই সইটি নিয়ে আসতে হবে। আশা করছি এই জায়গাটি আপনাদের বুঝাতে পারলাম। যদি বুঝতে না পারেন আবারও বলছি কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওর মাধ্যমে এই ফর্মটি আপনাদের সহজ ভাষায় ফিল আপ করা আপনাদের বোঝাতে পারলাম। তো এইভাবে আপনারা সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে ফর্মটি পূরণ করতে পারবেন বা ফর্মটি ফিল আপ করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।